যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য নতুন শর্ত, ৩০ দিনের বেশি থাকলে নিবন্ধন বাধ্যতামূলক, অমান্যে জরিমানা, কারাদণ্ড। প্রবাসী বাংলাদেশি পরিবার হত্যার প্রতিবাদে রোমে শোক মিছিল ও মোমবাতি প্রজ্বলন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন, রয়টার্সের প্রতিবেদন, বেইজিং এর অস্বীকার, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমেরিকায় অবস্থানরত বিদেশি নাগরিকদের উপর নজরদারি আরও জোরদার করছে ট্রাম্প প্রশাসন। ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে ৩০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। ১৪ বছর বা তার বেশি বয়সী এবং ভিসা আবেদনের সময় ফিঙ্গারপ্রিন্ট না দেয়া ব্যক্তিরা এই নিয়মের আওতায় পড়বেন। তবে প্রশাসন জানিয়েছে এই নিবন্ধন কোনো অভিবাসন মর্যাদা বা ওয়ার্ক পারমিট দেবে না। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ $৫,০০০ জরিমানা, ৬ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের মুখোমুখি হতে পারেন বিদেশিদের। ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডে নিহত প্রবাসী বাংলাদেশি পরিবারের স্মরণে অনুষ্ঠিত হয়েছে মোমবাতি প্রজ্বলন ও শোক মিছিল। এতে স্থানীয় ইতালীয় নাগরিক সহ অংশ নেন বাংলাদেশি প্রবাসী ও মানবাধিকার কর্মীরা। শোক প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মোমবাতি হাতে নীরব পদচারণা, যেন শোকে স্তব্ধ রোমের কাসালুত্তি। মূলত নিহত প্রবাসী বাংলাদেশি কামাল উদ্দিন ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এমন শোকযাত্রা। স্থানীয় সময় মঙ্গলবার পিয়াজা ওরমিয়া থেকে শুরু হয় নীরব শোক মিছিল। অংশ নেন স্থানীয় বাংলাদেশি সহ প্রবাসী ও একাধিক মানবাধিকার কর্মী। শোক মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহতদের স্মৃতিচারণ করেন। দাবি জানান এই হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের, পাশাপাশি প্রতিশ্রুতি দেন পরিবারের একমাত্র জীবিত সদস্য আমিরের পাশে থাকার। মোমবাতি জ্বালানোর মধ্যে দিয়ে আমরা চাই আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করি। এদিকে হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে ইতালিয়ান পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তল্লাশির পাশাপাশি জনসাধারণের কাছ থেকেও তথ্য সহায়তা চেয়েছেন তদন্তকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাশিয়া চীন সামরিক সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে রয়টার্স। ফাঁস হওয়া রুশ নথির বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে চীনের সামরিক স্থাপনাগুলোতে গোপনে প্রশিক্ষণ নিয়েছেন রুশ সেনারা। তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈবিক যুদ্ধ মোকাবেলার মতো সংবেদনশীল বিষয়ও ছিল এই প্রশিক্ষণে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। ইউক্রেন যুদ্ধের ৪ বছর পেরোলেও রাশিয়া চীন সম্পর্ক নিয়ে প্রশ্ন থামছে না। এবার নতুন বিতর্ক উস্কে দিয়েছে রয়টার্সের এক অনুসন্ধান। সংবাদ মাধ্যমটির হাতে আসা গোপন রুশ নথি অনুযায়ী ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট বিষয়ে রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন। নথিতে বলা হয়েছে ২০২৫ সালে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রি ভ্যালোশোভের অনুমোদনে একটি রুশ সামরিক প্রতিনিধি দল চীনের বিভিন্ন সামরিক স্থাপনায় প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল অত্যন্ত সংবেদনশীল তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈব হামলা মোকাবিলা, দূষিত পরিবেশে সামরিক অভিযান পরিচালনা এবং বিশেষ গোয়েন্দা কার্যক্রম। এতে দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে। রয়টার্স বলছে ইউরোপীয় গোয়েন্দা সূত্রও এই প্রশিক্ষণের তথ্য নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কাজা কালাস জানিয়েছেন ব্রাসেলস এখন এর কৌশলগত প্রভাব মূল্যায়ন করছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। বেজিং এর দাবি ইউক্রেন ইস্যুতে তাদের অবস্থান নিরপেক্ষ এবং তারা শান্তি প্রতিষ্ঠার পক্ষেই রয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বাস্তব অভিজ্ঞতা এবং চীনের উন্নত সামরিক প্রযুক্তির সমন্বয় পশ্চিমা দেশগুলোর জন্য নতুন কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সদ্যবিদায়ী জুন মাসে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল বেশ শক্তিশালী অবস্থানে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে জুনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 280 কোটি 60 লাখ মার্কিন ডলার। জুন মাস জুড়ে প্রতিদিন গড়ে এসেছে প্রায় 9 কোটি 35 লাখ ডলার রেমিটেন্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান। তবে গত বছরের একই মাসে দেশে এসেছিল 282 কোটি 30 লাখ মার্কিন ডলার, যা চলতি বছরের জুনের তুলনায় সামান্য বেশি।
কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতে ঐতিহ্যবাহী আম পাঠিয়ে সৌহার্দ্যের বার্তা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পাঠানো 500 কেজি ক্ষীরপাত, ল্যাংড়া ও হাড়ি ভাঙা আম বেনাপোল পেট্রাপোল সীমান্ত হয়ে ভারতে পৌঁছায়। বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের মাধ্যমে তা পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের কাছে পৌঁছে দেওয়া হয়। এতে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও এই উদ্যোগকে দুই দেশের সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাড়ল আরেক দফা ব্যয়। 1 জুলাই থেকে স্টুডেন্ট ভিসা ফি বাড়িয়ে 2500 অস্ট্রেলিয়ান ডলার করেছে দেশটির সরকার। ফলে 2 বছরে ভিসা ফি বেড়েছে 3.5 গুণেরও বেশি। 1 বছর আগেও এই ফি ছিল $1600, আর 2024 সালের আগে ছিল মাত্র $710। নতুন হারে শুধু ভিসা ফিতেই বাংলাদেশি শিক্ষার্থীদের খরচ হতে পারে প্রায় 2,15,000 টাকার বেশি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে অস্ট্রেলিয়ায় পড়াশোনার মোট ব্যয় আরও বেড়ে যাবে এবং অনেক শিক্ষার্থীর জন্য বিদেশে উচ্চশিক্ষার পথ কঠিন হয়ে উঠতে পারে। প্রায় 50 বছর পর বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়িয়েছে জাপান সরকার, যা 1 জুলাই থেকে কার্যকর। জাপান সরকারের তথ্য অনুযায়ী দীর্ঘ 5 দশকে বৈশ্বিক মূল্যস্ফীতি, জাপানি ইয়েনের মান হ্রাস ও প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভিসা প্রক্রিয়াকরণ খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ফি বৃদ্ধির কারণে দেশটিতে পর্যটক আসার উপর তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানায় দেশটির সরকার। ফ্রান্সে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সংকট ও নেতৃত্ব নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ ও আজীবন সদস্যরা। প্যারিসের লিগ্যাল এইড হলরুমে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘ 8 বছর ধরে সাংবিধানিক প্রক্রিয়া ছাড়াই দায়িত্ব পালন করছেন। এতে সংগঠনকে ফের সক্রিয় করতে নির্বাচন সহ নানা পদক্ষেপ নেওয়ার প্রস্তাব রাখা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক আলতাফুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান। অনুমোদিত স্থানে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে লন্ডনে আলোচনা সভা করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ বাস্তবায়ন পরিষদ ইউকে। লন্ডনের ব্রিকলেন মসজিদ হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আবুল লেইস। বক্তারা বলেন, শিক্ষা ও প্রগতির তাগিদে অনুমোদিত স্থানেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করা জরুরি। এ সময় এ বিষয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করায় সংসদ সদস্য কায়সার এম আহমেদ ও কলিমুদ্দিন আহমেদ মিলনকে ধন্যবাদ জানানো হয়। আজ শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথমবারের মতো 9 বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। 2697টি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। কেন্দ্রগুলো মন্ত্রণালয় থেকেও মনিটরিং করা হবে। সচিবালয় ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এসব কথা জানান। এবছর এইচএসসিতে 9টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে 11টি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 10,69,714 জন, মাদ্রাসা বোর্ডে 92,905 জন এবং কারিগরি বোর্ডে 1,07,964 জন। এই বছর ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন, 3,393 জন। এবছর সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে 58,694 জন। প্রশ্নপত্র কঠোর নজরদারিতে ছাপানো হয়েছে, তবে কেউ ভুয়া প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে ছড়ালে বা প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবছর 9টি সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হচ্ছে। মাদ্রাসা ও কারিগরিতে হবে আগামী বছর থেকে। 2001 হতে 2006 আমরা দেখেছি অনেক সময় ভিতরে খাতা চেঞ্জ করে ফেলে, উপরে ওএমআর ফর্মটি শুধু থাকে। সেই জন্য এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনঃ-এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। একই সাথে
এক্সামিনার আমরা বাড়িয়ে দিচ্ছি যেন খাতা দেখার মধ্যে সুন্দর হয়। শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক ও মাধ্যমিকে 2028 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সেই শিক্ষাক্রমে পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। প্রাধান্য দেওয়া হবে সংস্কৃতি ও ক্রীড়াকে। এডুকেশন সিস্টেমটাকে আমরা 360 ডিগ্রি একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখি, যেখানে আমাদের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বিকাশের জন্য যার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেখানে যেন রাষ্ট্র তাকে বিকশিত হওয়ার সেই সুযোগটুকু তৈরি করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী আরো বিশ্বাস করেন, একজন শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীর সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সেভাবে গড়ে তোলা যেখানে তার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকবে। মোট 77টি বিষয়ের লিখিত পরীক্ষা নেওয়া হবে 21 কার্য দিবসে। পরীক্ষা না থাকা দিনগুলোতে প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণী কার্যক্রম চলবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শ্রীমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল। এ সময় তারা প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানান। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এমআরটি লাইন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে জাপানের 312 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা 500 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দেয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে 5টি পেট্রোল বোট দেয়া হবে বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা আশা করেন। দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন সরকারের হাতে, বলছে দুর্নীতি দমন কমিশন। এদিকে আওয়ামী আমলের রিজার্ভ চুরি সহ ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে সাবেক 3 গভর্নরের নথিপত্র তলব করেছে দুদক। তারা হলেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার। দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে এখনও সেদেশের সরকারের কোনো আনুষ্ঠানিক জবাব না মেলায় বেনজিরকে হস্তান্তরে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুদক বলছে, ইউএই সরকারের চাহিদা মতো ইংরেজি ও আরবি ভাষায় প্রস্তুতকৃত সকল নথি পাঠিয়েছে সংস্থাটি। তবে পুলিশের সাবেক এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে কত তাড়াতাড়ি ফেরত আনা যাবে তা নির্ভর করছে সরকারের উপর। এই সংগ্রহের সকল তথ্যাদি আমরা আমাদের এন্ড থেকে প্রেরণ করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের অবহিত করেছি এবং বাকি বিষয়টা আসলে আমাদের হাতে নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি আছে বা সরকার আছে, তারা এই বিষয়টা দেখতেছে। এদিকে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি সহ ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ নিয়ে বিগত 15 বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপাত্র চেয়ে একটি পত্র প্রেরণ করেছেন। এখান থেকে কিছু ফিডব্যাক পাওয়া গেছে, যা যাচাই বাছাই চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদারের বিষয়েও বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সরকারের নতুন মুদ্রানীতিতে নীতি সুদ হার 10% বহাল রাখা এবং বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে দেয়ায় ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের শঙ্কা, এর ফলে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ ও কর্মসংস্থান। তবে অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই সংকোচনমুখী নীতি বাস্তবমুখী। ব্যবসার আসল সংকট নীতি সুদ হার নয়, বরং তীব্র জ্বালানি ও ডলার সংকট। নতুন বাজেটে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে নানা কর শুল্ক সুবিধা দেয়া হলেও নতুন মুদ্রানীতিতে তার উল্টো চিত্র। টানা 4 বছর ধরে সংকোচনমুখী নীতির পরও মূল্যস্ফীতি 9.5% ঘরে, যা 7.5% নামিয়ে আনতে নীতি সুদ হার 10%ই বহাল রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নামিয়ে আনা হয়েছে 6.8%। ব্যবসায়ীরা বলছেন এর ফলে অর্থায়নের উচ্চ ব্যয় বহাল থাকবে, সংকুচিত হবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ, ফলে গতি ফিরবে না বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে। যদিও ব্যবসা সচল করতে 60,000 কোটি টাকার প্রণোদনা রাখা হয়েছে মুদ্রানীতিতে। সুদের হার যখন এত বেশি থাকবে, ব্যাংক গভর্নমেন্ট বড় করবে, তখন কিন্তু আসলে আর বিনিয়োগের আর হবে না বললেই চলে। তো সেটা তাহলে তার আমাদের ব্যবসা বান্ধব হলো না। আমি একজন ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে যদি বলেন, আমাদের বিনিয়োগ লাগবে, আমাদের কম ফান্ডে বিনিয়োগ লাগবে, আমাদের স্বল্প সুদে বিনিয়োগ লাগবে, তাহলে আসলে আমরা টিকে থাকতে পারবো। যদিও বর্তমান প্রেক্ষাপটে একে বাস্তবমুখী বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে শুধু নীতি সুধার নয়, বেসরকারি খাতের মূল সমস্যা জ্বালানি সংকট, কাস্টমস ও শুল্ক কর জটিলতা। বর্তমান যে আগামী 6 মাসের যে মুদ্রানীতি, এটা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে। আমরা যদি সামগ্রিকভাবে অন্যান্য যে নীতিগুলো আছে, এই সবগুলোকে যদি আমরা এই মুদ্রানীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করে যদি ব্যবহার করা সম্ভবপর হয়, তাহলেই কিন্তু এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে সরকারের প্রবৃদ্ধিমুখী রাজস্ব নীতি ও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের ঘাটতি দেখছেন অর্থনীতিবিদরা। সরকারের পক্ষে শুধুমাত্র এই ফিসক্যাল পলিসি অথবা মনিটারি পলিসি এর মাধ্যমে যে দেশের সামগ্রিক মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে রাখবে, এরকম নাও হতে পারে। বাংলাদেশে মূল্যস্ফীতি এটা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক যে কারণ এর মাধ্যমে কিন্তু ঘটে না। অনেক কারণ আছে যেগুলো কিন্তু আসলে ফিসক্যাল ইফেক্ট অথবা মনিটারি পলিসি দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। টেকসই প্রবৃদ্ধির জন্য সাশ্রয়ী অর্থায়ন ও রাজস্ব মুদ্রানীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন এই বিশ্লেষক। যদি না বাড়ে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। বিশ্বকাপে ডিআর কঙ্গোর সাথে শুরুর ধাক্কা সামলেও হ্যারি কেইনের জোড়া গোলে 2-1 জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। তাতে শেষ 16তে নাম লিখিয়েছে ইংল্যান্ড। ম্যাচ জুড়ে লিওনেল এমপাসির অবিশ্বাস্য গোলকিপিং আর কঙ্গোর দৃঢ় রক্ষণ ভাগ বারবার হতাশ করেছে থ্রি লায়ন্সকে, যা বড় অঘটনের ইঙ্গিতই দিচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোল বদলে দেয় পুরো ম্যাচের চিত্র। 75 মিনিটে অ্যান্থনি গর্ডনের ক্রসে হেড ঠেকাতে পারেনি এমপাসি। এরপর মাত্র 11 মিনিটের ব্যবধানে আবারও জাদু দেখান কেইন। তার দুর্দান্ত প্রত্যাবর্তনের নৈপুণ্যে ডিআর কঙ্গোর স্বপ্ন ভঙ্গ করে শেষ 16 নিশ্চিত করে ইংল্যান্ড, যেখানে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। সোমবার ভোরে মেক্সি সিটি স্টেডিয়ামে শেষ 16তে মুখোমুখি হবে এই দু দল। বিশ্বকাপে ব্রাজিল মানেই চোখ ধাঁধানো ড্রিবলিং, দৃষ্টিনন্দন গোল আর সাম্বার ছন্দ। তবে এবার আলোচনায় তাদের গতি আর ফিটনেসও। অবাক করা বিষয় হলো দলের সবচেয়ে দ্রুত গতির ফুটবলার ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র, আবার বেশি দৌড়েও সবাইকে ছাড়িয়ে গেছেন আরেকজন। মাঠের এই চমকপ্রদ পরিসংখ্যান আর ব্রাজিলের শক্তির দিক নিয়ে থাকছে বিস্তারিত। বল পায়ে থাকলেই যেন আগুন জ্বলে ওঠে, চোখের পলকেই ডিফেন্ডারদের পেছনে ফেলে ছুটে যান তিনি। তাই ভিনিসিয়াস জুনিয়রকে অনেকে বলেন ব্রাজিলের স্পিড মেশিন। কিন্তু অবাক কাণ্ড, বিশ্বকাপের শেষ 32-এ জাপানের সাথে খেলায় তার চেয়েও গতিতে খেলেছেন আরেকজন। তিনি হলেন অধিনায়ক মার্কিউনেস। ম্যাচ জুড়ে দৌড়েছেন ঘন্টায় 33.8 কিলোমিটার গতিতে, যেখানে ভিনির গতি ছিল 33.2 কিলোমিটার। ডিফেন্ডার মার্কিউনেস রক্ষণ ও আক্রমণ উভয় ক্ষেত্রেই দেখিয়েছেন বিদ্যুৎ গতি। এতেই শেষ নয়, ফিফার ডেটা বলছে গ্যাব্রিয়েল মার্টিনেলির গতি ঘন্টায় 33 কিলোমিটার। এদিকে এনরিক ছুটেছেন 32.4 কিলোমিটার বেগে। দানিলো রায়ানো ঘন্টায় 31.6 কিলোমিটার গতিতে দৌড়ে বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলের ফুটবল শুধু সাম্বার ছন্দে নয়, গতির ঝড়েও এগিয়ে চলছে। তবে সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। পুরো ম্যাচে তিনি দৌড়েছেন 12.17 কিলোমিটার। যেন মাঠ থেকে রক্ষণ আর রক্ষণ থেকে আক্রমণ, সব জায়গাতেই ছিল তার অবাধ বিচরণ। বিশ্বকাপে শুধু গোল করলেই যে নায়ক হওয়া যায় না, সেটি যেন আবার মনে করিয়ে দিল ব্রাজিল। আর সেই কারণেই জাপানকে হারিয়ে শেষ 16তে ওঠা সেলেসাওরা এখন শিরোপার দৌড়ে নিজেদের অন্যতম দাবিদার হিসেবে আরো জোরালো বার্তা দিয়ে রাখলো গোটা বিশ্বকে। আবরার আল দাইয়ান, নিউজ 24। লিটন দাস লঙ্কান প্রিমিয়ার লিগের কারণে জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজের সময় ছুটি নিয়েছেন। সেজন্য তাওহিদ হৃদয়কে অধিনায়ক করে রোডিশিয়ানদের সাথে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। মোসাদ্দেক ও ইয়াসির রাব্বিকে স্কোয়াডের সুযোগ দেওয়ার কারণ জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ কেটেছে হতাশায়। 25 বছর পর সাদা পোশাকে রোডেশিয়ানের কাছে ইনিংস পরাজয়। ব্যাটিং বোলিংয়ে চরম ব্যর্থতারা। 4 বোলার নিয়ে খেলেছে টাইগাররা। ছিলেন না নাহিদ রানা ও তাসকিন আহমেদ। টেস্ট ক্রিকেটে আমরা তো আসলে খুব বেশি পরিবর্তন করি না, আমাদের ব্যাটিং লাইন আপ যা আছে তাই আছে। আমাদের এখানে শুধু নিয়মিত ব্যাটারদের মধ্যে লিটন ইনজুরির কারণে খেলতে পারে নাই। আর বোলিং এর অবশ্যই আমাদের একটা ব্যাপার ছিল, কারণ তাসকিন আর রানাকে আমরা সব টেস্ট খেলাতে পারবো না। আর যে বোলাররা খেলেছে তারা আমাদের নিয়মিত খেলার মানে স্কোয়াডেরই অংশ। রোডেশিয়ানদের বিপক্ষে টি-20 স্কোয়াডে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির রাব্বি। বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। লিটন লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার কারণে ছুটি নিয়েছেন। আমাদের মোসাদ্দেক হোসেন ফর হিজ অলরাউন্ডার অ্যাবিলিটি, আমাদের 5 জন বোলার নিয়ে কিন্তু 6 নম্বর বোলার মাঝে দরকার হয়। ভালো ফর্মে আছে, হোয়াইট বল ফর্মেটে। আশা করছি ওর ব্যাটিং স্টাইলটা এবং বোলিংটা আমাদের ক্রিকেট ফর্মেটে কাজ থাকবে। আর ইয়াসির রাব্বি ওয়ান অফ দ্য পাওয়ার হিটার, যদিও ওর পারফরমেন্সটা ওরকম নট সামথিং টু বি মানে টক অ্যাবাউট, বাট আই থিংক ইজ ওয়ান অফ দ্য ফিউ ক্লিয়ার করতে পারে বাউন্ডারি। সামনের এট দিস মোমেন্ট পারফরমেন্সটা ঠিক আশাব্যঞ্জক নয়। 2.5 বছর ওয়ানডে বিশ্বকাপ, সেজন্য এই ফরম্যাট নিয়ে খুব একটি পরীক্ষা নিরীক্ষা করতে চান না নির্বাচকরা। তবে টি-20 বিশ্বকাপ 2028 সালে অনুষ্ঠিত হয়, বেশ কিছু ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখতে চান। টি-20 ওয়ার্ল্ড কাপ 2 বছর পরে, তো আমরা তো আগে ঠিক করেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে মানে অ্যাটলিস্ট 1 বছর আগে আমরা কিছু প্লেয়ার দেখতে পাই। এখনই দেখে নিব, সো দ্যাট প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ আমরা কোনো নতুন কোনো এক্সপেরিয়েন্স বা কাউকে দেখতে যাবো না। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে দেশ ছেড়েছে লিটন দাস। আগামী 6 জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে না থাকলেও পরবর্তী 2 ম্যাচ খেলেই ধরবেন লঙ্কার বিমান। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।